আর.জি. কর কাণ্ডের বিচারও ক্রমশই কি প্রহসনের দিকেই এগোচ্ছে? এই প্রশ্নটা জাগছেই, এই প্রশ্নটা এখন সামনে আসছেই। যেভাবে বিচার দীর্ঘায়িত হচ্ছে, যেভাবে এই বিচারালয় থেকে ওই বিচারালয় গোটা বিষয়টা ঘোরাঘুরি করছে, তাতে মনে হচ্ছে শেষ পর্যন্ত এটা বোধহয় প্রহসনেই পরিণত হবে। সত্যি কি অভয়া বিচার পাবে, নাকি আর অন্য 5টা ক্ষেত্রে যেমন হয় এক্ষেত্রেও তাই হবে? দীর্ঘমেয়াদী বিচার বিচার তারপরে একসময় সবাই ভুলে যাবে, অভয়ার বিচার আর কোনোদিনই পাওয়া যাবে না। আমরা জানি সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে অভয়ার বিষয়ে যে মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল, এবার কলকাতা হাইকোর্ট সেই মামলা শুনতে পারে এবং তাদের মতো করে তারা নির্দেশও দিতে পারে। সেই সূত্রে আজকে ছিল দ্বিতীয় শুনানি, কলকাতা হাইকোর্টে দ্বিতীয় শুনানি ছিল। নির্যাতিতার বাবা মাও চাইছিলেন তারা কলকাতা হাইকোর্টে গোটা বিষয়টা জানাবেন এবং তারা চাইছিলেন যে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে তাদের এখতিয়ারের মধ্যে গোটা বিষয়টা চললে তারা নজরে রাখতে পারবেন যে বিচারটা ঠিক অভিমুখে এগোচ্ছে কিনা। আজকে যেটা হলো, আমরা এর আগে জানিয়েছিলাম যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানতে চেয়েছিলেন যে গণধর্ষণ হয়েছে নাকি একজনই ধর্ষণ করেছে। সিবিআই প্রথম শুনানিতে, মানে হাইকোর্টের প্রথম শুনানিতে তার কোনো জবাব দিতে পারেনি। অন্তত সিবিআই এর আইনজীবী তার কোনো সদুত্তর যে দিতে পারেনি সেটা আমরা জানিয়েছিলাম। আজ কি হলো এই দ্বিতীয় শুনানিতে? আজ দেখা গেল সিবিআই গোটা বিষয়টা যেদিকে নিয়ে যেতে চাইছে তাতে ধর্ষণের ঘটনা ঘটেছিল এবং একজনই ধর্ষণ করেছে। আমাদের মনে পড়ছে যে এরকম একটা বয়ানই তো সাজানো হয়েছিল, এরকম একটা বার্তাই তো প্রথম থেকে দেওয়ার চেষ্টা করছিলেন এখানকার প্রশাসন, এখানকার শাসক দলের কর্তা ব্যক্তিরা। এভাবেই তো তারা বলছিলেন যে একজনই। কিন্তু গোটা ঘটনাটা যেভাবে এগোচ্ছে, যেভাবে হয়েছে, এত বড় একটা অপরাধ চক্রের সঙ্গে শুধুমাত্র একজন জড়িত এমনটা হতে পারে না। সাধারণ বুদ্ধিতেই ধরা যায় এটা হতে পারে না, কিন্তু সিবিআই কিছুতেই সেখান থেকে সরবে না। মজার বিষয় জানেন যে সিবিআই এর যে প্রধান, যিনি এখানে অত্যন্ত দাপুটে একজন অফিসার বলে পরিচিত, যিনি এখানে এসেছিলেন তদন্তের কাজে, নিম্ন আদালত মানে একজনকে শাস্তি ঘোষণা করে নিম্ন আদালত শিয়ালদা কোর্টের যিনি বিচারক তিনি জানিয়েছেন সেই অফিসার সেভাবে তদন্ত করেননি। যাকে যাকে জিজ্ঞাসা করবার কাউকে জিজ্ঞাসা করা হয়নি। কেন করেননি? কোনো উত্তর মেলেনি। আজও কি উত্তর মিলল? হাইকোর্টে জানিয়ে দিয়েছে সিবিআই এর তদন্তকারী অফিসাররা যে একজনই ধর্ষণ কাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তারা বিভিন্ন জনকে জিজ্ঞাসা করেছেন, সেই তথ্যই তারা পাচ্ছেন। অর্থাৎ অভিমুখটা একদিকেই যাচ্ছে, যেতে চলেছে। এমনটা নয় যে প্রথম থেকে যদি এমনটা হতো আমরা প্রমাণ সাপেক্ষে সেটা অবিশ্বাস করতাম। অনেকে এটা তো আমাদের মন গড়া কথা নয়। যদি প্রমাণ সাপেক্ষে এটা প্রমাণ করা সামনে আসতো, যদি বিচারকরা কোনো সন্দেহ প্রকাশ না করতেন, তাহলে আমাদেরও হয়তো কোনো সন্দেহ হতো না। কিন্তু গোটা বিষয়টা যেভাবে সামনে আসছে, যেভাবে বিচারকরা সন্দিহান হচ্ছেন, একবার এক এক রকম প্রশ্ন করছেন, এবং প্রথম পর্যায়ে সিবিআই এর যারা কর্তা ব্যক্তি তারা কোনো উত্তর দিতে পারছেন না, তারপরে আবার গিয়ে তারা উত্তর সাজাচ্ছেন। আমাদের তো তাই মনে হচ্ছে, যেভাবে প্রথম দিন শুনানিতে প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না সিবিআই এর আইনজীবী, বলতে পারলেন না যেটা গণধর্ষণ না একজন ধর্ষণ করেছে, আজকে তারা রিপোর্ট পেশ করে বলছে একজনই ধর্ষণ করেছে এবং ধর্ষণের ঘটনাই ঘটেছে, তারা কাকে কাকে জিজ্ঞাসা করেছে সে বিষয়ে তারা নথি পেশ করতে চাইছেন। তাহলে সেদিনকে সেটা বললেন না কেন যে একজনই ধর্ষণ করেছেন? কেন চুপ করেছিলেন? এখানেই আমাদের সন্দেহ। আমাদের শুধু নয়, এই বিষয়টাকে কেন্দ্র করে শুধু এ রাজ্য তো নয়, গোটা পৃথিবীর মানুষ আলোড়িত হয়েছিলেন। তাদের সন্দেহটা ক্রমশই বাড়ছে, আদৌ কি সুবিচার পাওয়া যাবে?
অভয়া, আমরা অভয়ই বলছি, অভয়ার বাবা মা বারবার করে যে সন্দেহ প্রকাশ করছে, তারা যেভাবে বলছেন, আদৌ তাদের সেই সন্দেহের নিরসন ঘটবে? আদৌ তারা সুবিচার পাবেন? গতি প্রকৃতি দেখে একবারও মনে হচ্ছে না, বরং বারবার মনে হচ্ছে এটাও আমাদের সেই আইনের দীর্ঘ সূত্রিতার সহযোগে একটা প্রহসনের দিকেই যাচ্ছে। প্রহসন আর প্রহসন, এত মানুষের প্রতিবাদ, এত মানুষের প্রতিরোধের জন্য রাস্তায় নামা, সবকিছুই একেবারে স্থির হয়ে রয়েছে বা স্থির করে দেবার একটা চেষ্টা চলছে। এখানেই আমরা প্রশ্ন তুলব, বারবার প্রশ্ন তুলব, মানুষ তাহলে কোথায় যাবে, কোথায় দাবি করবে? আমরা তো মাত্র কয়েকদিন আগে দেখেছি একজন বিচারক যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি বাড়িতে অবৈধ টাকা রেখেছেন, তার বাড়িতে আগুন লেগেছিল, অবৈধ টাকার স্তূপ। একজন বিচারপতির বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে, বিচার বিভাগ সম্পর্কে কি আর সন্দেহ না করে পারা যায়? আমাদের সিবিআই কর্তারা কি আশ্চর্য, তারা অদ্ভুত সব কাণ্ড কারখানা করছেন। যাকে যাকে জিজ্ঞাসা করবার উচিত ছিল, যাদের যাদের জেরা করার উচিত ছিল, সাধারণভাবে যেটা বোঝা যাচ্ছে, তারা কাউকে জিজ্ঞাসা করছেন না, তারা কারোর কাছে জানতে চাইছেন না। গোটা বিষয়টা যেন একটা অলক্ষ্যে কেউ নাড়াচ্ছেন, এদের কোনো একটা নির্দেশ দিচ্ছে না, সেই নির্দেশ মতো এরা চলছেন। মানুষের প্রতিবাদ, মানুষের প্রতিরোধ কিংবা নির্যাতিতা বাবা মায়ের চোখে জলের কোনো মূল্য কোথাও নেই, আমাদের তো সেরকমই মনে হচ্ছে। জানি না এরপরে কোনো বিষয়টা উল্টোবে কিনা, আদৌ সুবিচার মিলবে কিনা, কিন্তু অভিমুখ যেভাবে নির্ধারিত হচ্ছে তাতে আবারও বলছি, আমাদের সন্দেহ হচ্ছে এটাও হয়তো প্রহসনের দিকেই যাচ্ছে। অভয়ার বিচারকী তবে শেষ পর্যন্ত প্রহসন হবে, এই শিরোনামেই বা এই শীর্ষকেই আজ আলোচনা করব। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি যাদের, আসুন পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার, এবং আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী আনিসুর রহমান। আমি আনিসুর রহমানের কাছে প্রথম যাব। আনিসুর বাবু, আপনার কাছে জিজ্ঞাসা, আজকে যেটা হলো একদম, এর আগে বিচারক জানতে চেয়েছিলেন যে গণধর্ষণ না শুধু ধর্ষণ। আমার একেবারে সহজ সরল প্রশ্ন, গণধর্ষণ না হয় যদি শুধু একজনের ধর্ষণ হয়, একজন ধর্ষণ করে থাকে, তাহলে সিবিআই এর আইনজীবী সেদিন এমন অসহায়ের মতো মুখ বধির সেজেছিলেন কেন? আজকে তো একটা বড় রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে একজনই ধর্ষণ করেছে, ধর্ষণের ঘটনাই ঘটেছে, গণধর্ষণ হয়নি, এবং তারা কাদের কাদের সাথে কথা বলেছেন তার একটা রিপোর্ট পেশ করা হয়েছে। তাহলে সেদিনকে সেটা দিতে পারলেন না কেন? সেদিনকে অন্তত ইঙ্গিতটাও কেন দিতে পারলেন না যে না, আসলে এটা গণধর্ষণ না, এটা ধর্ষণের ঘটনা একজনই ঘটিয়েছে? আমাদের সন্দেহ এই কারণে হচ্ছে যে বারবার কোথায় কোথায় যেন কোথাও সুতোর জোরে খেলা হচ্ছে। প্রথম দিক চুপ, মনে হচ্ছে যেন এনারা কিছু জানেন না, তারপরে তারা যা পেশ করছেন সেটা যেন মনে হচ্ছে কাউকে একটা খুশি করবার জন্য। প্রথম থেকে এ রাজ্যের শাসক দল, এ রাজ্যের প্রশাসন যা যা বলছে তারই সপক্ষে যেন সিবিআইও সমস্ত তথ্যগুলো পেশ করছে একটু একটু করে। প্রথম কিছু বলতে পারছে না, একটু ভেবাচাকা খাচ্ছে, কিন্তু তারপরে যে তথ্যগুলো সামনে আনছে সবই যেন এখানকার প্রশাসক, এখানকার শাসক দল যা যা চাইছিলেন সেরকমই। হ্যাঁ, প্রথমেই আমাদের তো মনে করা এবং মনে রাখা দরকার ঘটনাটা কবে ঘটেছিল। 9ই আগস্ট 2024, 9 করে 7 মাস 20 দিন পেরিয়ে গেছে। সময়টা কিন্তু কম নয়। আমরা জানি ইতিমধ্যে এই আরজিকর কাণ্ডে একজনের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কমপ্লিট হয়েছে, এবং তার আমৃত্যু কারাবাসের অর্ডার হয়েছে। বাকি দুজন এই কেসে অ্যারেস্ট হয়েছিল, কিন্তু ঘটনার প্রায় 1.5 মাস পরে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে। তারপরে 90 দিন তাদের কাস্টডিতে রাখা হয়েছিল এই কেসে। অথচ 90 দিন, 1.5 মাস এবং তারপরে 90 দিন, এই দীর্ঘ সময় পরেও তাদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ না পাওয়ার কারণে সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি। ফলে সর্বোচ্চ যে 90 দিনের মধ্যে যে অপরাধ চার্জশিট দেওয়ার কথা, সেই 90 দিন অ্যারেস্টের চার্জশিট না দেওয়ার কারণে তারা সব জামিন পেয়ে যায়, অন্ততপক্ষে আরজিকর কাণ্ডে। তারপরে এটা সুপ্রিম কোর্ট গেছে,
সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে ফিরেছে। ফলে হঠাৎ করে বিচারপতি বা হাইকোর্টের জাস্টিস তিনি জানতে চাইলেন ধর্ষণ না গণধর্ষণ। যে প্রথম দিনের যে হিয়ারিং ছিল সেখানে কিন্তু গত সোমবার সেখানে কিন্তু সিবিআই বলতে পারেনি, বলেনি কিছু। কেস ডায়েরি নিয়ে আজকের গিয়ে হাজির হয়েছেন এবং বলছেন যে এটা একজনই ধর্ষক, এটা কোনো গণধর্ষণ হয়নি। কিন্তু প্রশ্ন তো এখানেই জাগে, এই প্রশ্নটাকে, এই তদন্তটা কি এখনই করলেন হাইকোর্টের বিচারপতি জানতে চাওয়ার পরে, নাকি এই প্রক্রিয়া অনেক আগেই তাদের কাছে ছিল? একদম। যদি থেকে থাকতো তাহলে কেন তারা গত সেই সোমবার বা প্রথম দিনের হিয়ারিং এ শুনানিতে কেন সে তথ্যগুলো জানালেন না? আজকে তারা দাবি করছেন বা বলছেন যে বিভিন্ন বিষয়ের 14 জন বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন, একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এ ব্যাপারে তদন্তের জন্য। প্রত্যেকেই তাদের মতামত দিয়েছেন, তাদের রিপোর্ট দিয়েছেন। সার্বিকভাবে যা কিছু তথ্য প্রমাণ, ফরেনসিক রিপোর্ট যা কিছু এসছে তার মধ্যে একজনই ধর্ষক এবং এটা কোনোভাবেই গণধর্ষণের বিষয় নয়। শুধু প্রশ্নটা এখানেই, এই জবাবটা দেওয়ার জন্য প্রায় একটা সপ্তাহ কি সময় লাগে? ওটা কেন? তো অনেক আগের বিষয়। মেডিকেল বোর্ড তো হঠাৎ করে তৈরি হয়নি, মেডিকেল বোর্ড তো এর মধ্যে রিপোর্ট দেয়নি, বা সামগ্রিকভাবে যা কিছু তদন্তের রিপোর্ট আজকের বলা হয়েছে সেগুলো তো অনেক আগেই সিবিআই এর কাছে থাকার কথা। তাহলে সিবিআই কে কেন আজকের হাইকোর্ট আগে জানালো না? আজকের কেন একথা বলছে, কেন একথা তার বলতে লাগছে? তারপরে আজকে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এসছেন নির্যাতিতার বাবা মা। নির্যাতিতার বাবা মা যে প্রশ্নগুলো বারবার তুলেছিলেন সেই প্রশ্নগুলোর জবাব আজকের সিবিআই কে কেন আজকে তাদের নির্যাতিতার বাবা মাকেই প্রশ্ন করতে হবে? এটা সিবিআই তো কাজ, সিবিআই তো এটা নিজেদের করার কথা ছিল। আজকের বলা হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ নার্স, কিছু নিরাপত্তা কর্মী, কিছু গ্রুপ ডি চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাদের জিজ্ঞাসাবাদ। আজকের হাইকোর্টের পাশাপাশি আজকে শিয়ালদা কোর্টেও আজকে সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। সেখানে বলছে যে আমরা ইতিমধ্যে প্রায় 24 জনের আমরা জবানবন্দি বা তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছি। কিন্তু আজকের 7 মাস 20 দিনে 24 জনের আমরা রেকর্ড বয়ান করেছি, খুব বড় কিছু করে ফেলেছি। এবং সর্বোপরি হাইকোর্ট এবং শিয়ালদা কোর্টের যেটা জানতে চেয়েছে, আপনাদের তদন্ত সম্পূর্ণ করতে কতদিন লাগবে, শুধু আপনারা কি করছেন এখন? আপনারা কি হাত পা গুটিয়ে আপনাদের কাজ শেষে আপনারা কি ডাঙায় উঠে গেছেন? না, বলছে আমরা বৃহত্তর ষড়যন্ত্র আছে কিনা, এই ষড়যন্ত্রের পেছনে কারা কারা আছে সেই বৃহত্তর ষড়যন্ত্রটাই আমরা খুঁজে দেখছি। খুঁজে দেখতে কত সময় লাগবে? 7 বছর 20 মাস, 7 মাস 20 দিন, এই সময়টা কি খুব কম? এতদিনে কি বৃহত্তর ষড়যন্ত্র এটা কারা আছে বা কিভাবে আছে সেটা কি খুঁজে পাওয়া যায় না, যেত না? আর সামগ্রিকভাবে আজকে ধর্ষণ বা গণধর্ষণ এটা খুব বড় বিষয় নয়। আর্যিকর কাণ্ডে আমি মনে করি তাকে খুন করা হলো কেন? একদম। খুন করা কি কোনো ব্যক্তির ইচ্ছা বা মজা? এই যে সঞ্জয় যাকে সাজা দেয়া হয়েছে তার সঙ্গে তার তো কোনো ব্যক্তিগত শত্রুতা থাকার কথা নয়, তার তো সেখানে পৌঁছবার কথা নয় ওই রাতে, ওই সময়ে, ওই জায়গাতে। সেখানে সে পৌঁছলো কিভাবে? তাছাড়া সে তাকে ধর্ষণ করলো এবং ধর্ষণ করার পরে তাকে খুন বা কেন করলো? খুন করার পেছনে বা ধর্ষণ করে খুন করার পেছনে অন্য কারোর মদত আছে কিনা, এটাই তো আপামর বাংলাভাষী বা ভারতবাসীর প্রশ্ন ছিল, জিজ্ঞাসা ছিল যে শুধুই কি সঞ্জয়, নাকি সঞ্জয়কে বলির পাঠা করে এর পেছনে অনেক বড় রাঘব বোয়ালরা আছে? সেই উত্তরটা তো বাংলা জানতে চেয়েছিল, সেই উত্তরটা তো আজকে নির্যাতিতার বাবা মা জানতে চেয়েছিল। সেই উত্তর খুঁজে বার করতে সিবিআই এতদিন যখন পারেনি, আর ভবিষ্যতে পারবে বলে মনে হচ্ছে না। হাইকোর্টেও তারা বলতে পারেনি, শিয়ালদা কোর্টেও বলতে পারেনি যে ঠিক কতদিন লাগবে তাদের সিদ্ধান্তে উপনীত হতে, বা চূড়ান্ত ভাবে যে দুজনকে এই কেসে অ্যারেস্ট করা হয়েছিল তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া সম্ভব হচ্ছে কিনা। একটা বক্তব্য আজকে তুলে নিয়ে এসছেন যে ব্যাপারটা হচ্ছে 3 জনের কল ডিটেলস আমরা ঘেটে দেখছি। 3 জনের কল ডিটেলস ঘেটে দেখছি কবে বলছি? 7 মাস 20 দিন, প্রায় 230 দিন বা 35 দিন পরে, 230 দিন 35 দিন পরে গুরুত্বপূর্ণ অভিযুক্ত 3 জনের কল ডিটেলস আপনারা সবাই ঘাঁটতে শুরু করলেন। সিসিটিভি ফুটেজটা আমরা এখনো দেখছি। সিসিটিভি ফুটেজ কতদিন ধরে দেখবেন? ফলে আসলে যেমন হয় আর কি,
অন্য কোনো বড় বিষয়, বড় ইস্যু, বড় ঘটনা সামনে চলে আসবে, অভয় হয়তো কালের গভীরে কোথায় হারিয়ে যাবে, আর হয়তো আমরা আর কেউ মনে রাখবো না, এবং মিডিয়া হয়তো মনে রাখবে না, মানুষজনের মন থেকে হয়তো ভুলে যাবে। হয়তো আজকের সিবিআই সামগ্রিকভাবে সেই ব্যবস্থাটাই করছে, মানুষকে ভুলিয়ে দেওয়া। মানুষ কেন ভুলছে না, আমরা ভুলে যাই, এটাই বোধহয় সিবিআই চাইছে, এটাই বোধহয় বিভিন্ন প্রশাসন চাইছে। সেই কারণেই কিন্তু এত কালক্ষেপ এবং এত বেশি সময় নেওয়ার, সময় পাওয়ার পরেও যে উপযুক্ত মানে যে তদন্ত আমরা চাই বা আমরা মনে করি যেটা পাওয়ার আমাদের আশা করতে পারি, সেটা কিন্তু সিবিআই দিতে পারেনি। সামগ্রিকভাবে এই 224 জনের রেকর্ড করতে, স্টেটমেন্ট রেকর্ড করতে 4 দিন লাগতে পারে, 6 দিন লাগতে পারে, 230 দিন ধরে করেছেটা কি তাহলে? সামগ্রিকভাবে এই প্রশ্নটাই কিন্তু আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে, যে এটা কি একেবারে কালের গর্বে হারিয়ে বা তলিয়ে দেওয়ার জন্যই, মানুষের মন থেকে মুছে দেওয়ার জন্যই কি এই সময়টা কি ব্যবহার করা হচ্ছে? একদম। আমি আসবো, আবারও আপনার কাছে আসবো। আমি মিরাতুনজির কাছে আসি। মিরাতুনজি, আপনি বারবার করে বলেছিলেন, আমার মনে আছে প্রথম থেকেই আপনি এই বিষয়ে বলছেন যে এটা কোনোভাবেই ধর্ষণের ঘটনা হিসেবে দেখতে আপনি রাজি নন। আপনি বিচারের অভিমুখটা দেখুন, গতিমুখটা দেখুন, বারবার করে ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। আমরা তো জানি যে সিবিআই ইতিমধ্যেই ওই যে ফাঁসির সাজা যার হয়েছে সেই সঞ্জয় রায়, তার মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে গেছে। লোয়ার কোর্ট যেহেতু মৃত্যুদণ্ড দেয়নি, তাই হায়ার কোর্টে গেছে। ফলে গোটা বিষয়টা, লক্ষ্যটা সবার একই জায়গায়, যে ওকে ফাঁসি দিতে হবে। এর বাইরে যে আনিসুর রহমান বলছিলেন যে বৃহত্তর ষড়যন্ত্র, এত বড় একটা দুর্নীতি, হাসপাতাল পরিষেবায় এত বড় দুর্নীতি, সেটা নিয়ে মানে চোখ বুজে রয়েছে। মানে আমাদের বিচার বিভাগকে দেখতে পাচ্ছেন একটা বড় দুর্নীতির ফল, এটা একটা ঘটনা ঘটেছে একটা বড় দুর্নীতির ফলে, সেই দুর্নীতিটাকে উন্মোচিত করা, সেদিকে কারোর তো কোনো লক্ষ্য নেই। এমনকি বিচারকরা যে অভিমুখ নির্ধারণ করে দিচ্ছে, তাতেও কি বৃহত্তর দুর্নীতির বিষয়টা আদৌ কারোর লক্ষ্যে আছে বলে মনে হচ্ছে? প্রশ্নটা হওয়া উচিত ছিল, যে প্রশ্নটা ঘুরে বেড়ানো উচিত ছিল, এবং গোয়েন্দারা যেটা খুঁজে বার করবে সেটা হলো যে এটা খুন এবং তারপরে ধর্ষণের ঘটনা, নাকি ধর্ষণ এবং তারপর খুনের ঘটনা। এটাই মূল প্রশ্ন। আমিও তো নিশ্চিত হয়ে বলতে পারি না, কেউই বলতে পারে না যে এটা ধর্ষণের ঘটনা না খুনের ঘটনা। সুতরাং প্রশ্নটা এরকম ঘুরে বেড়ানো দরকার ছিল, এবং গোয়েন্দাদের উচিত ছিল সেই প্রশ্নের উত্তর ধরে পুরো ব্যাপারটা তদন্ত করে উত্তর বার করা, অপরাধীকে, অভিযুক্তকে সাব্যস্ত করা এবং অভিযুক্তকে বিচারের ব্যবস্থায় এনে অপরাধী সাব্যস্ত করা। দুটো ব্যাপার, অভয় নয়। নিহত চিকিৎসককে, নৃশংসভাবে নিহত চিকিৎসককে আগে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তারপরে ধর্ষণ করা হয়েছে হত্যাটাকে ঢাকা দেওয়ার জন্য, সেটা নাকি ধর্ষণের উদ্দেশ্যে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য, যাতে সে কিছু না বলতে পারে কে ধর্ষণ করেছে ইত্যাদি, হত্যা করা হয়েছে। এই প্রশ্নটার উত্তর খুঁজে বেড়ানো উচিত ছিল, তদন্ত করে বেড়ানো উচিত ছিল সিবিআই। সিবিআই এর উপরেই তো এখন তো সবকিছু দেখছি, সিবিআই এর উপরে, আর তো কেউ কোথাও নেই হুকুমে। আমার একটা কথা মনে হচ্ছে যে আমরা অনেক সময় কোনো বিপদে পড়লে অনেক সময় মনে করি কিছুই করতে পারা গেল না, যখন মনে করা হয় যে বিধির লিখন, এটা বিধিরই ব্যবস্থা, বিধির লিখন খণ্ডাবিধি, এরকম বলি আমরা অনেক সময়। তো এক্ষেত্রেও সেরকমই বিধির একটা বিধান দিয়ে দেওয়া হয়েছিল প্রথমেই হত্যাকাণ্ডটি ঘটবার। একেবারে বিধির ভূমিকায়, ঈশ্বরের ভূমিকায়, বিধি বা অদৃষ্ট আমরা যাকে বলি, বিধি লিপি বলে একটা কথা আমরা খুব ব্যবহার করি না, যে খণ্ডাবেগে, ও তো কিছু করার নেই, বিধির লিখন মানতেই হবে। এক্ষেত্রেও তাই, বিধি যা লিখন লিখে গেছেন, বলে গেছেন, নির্দেশ লিপিটা প্রকাশিত হয়ে গেছে, সেই অনুযায়ী এবার ঘুঁটি সাজানো হচ্ছে। ঘুঁটি সাজানোর কাজটা হচ্ছে গোয়েন্দা দপ্তরে, সিবিআই এর। ঘুঁটি সাজিয়ে
বিচারকদের সামনে উপস্থাপন করে দেওয়া হবে। বিচারকরা তো অসহায়, আমি তো তাদেরকে মনে করি আজকে সর্বাপেক্ষা অসহায় প্রাণী। যেমন ভাবে সাজিয়ে উপস্থাপন করা হবে সেই অনুযায়ী তারা ফরমান দেবেন, রায় দেবেন। তো সেরকমটি ঘটছে। এখানে আবার বিচারকদের ভূমিকাও লোপাট হয়ে গেছে, বিচারালয়ের ভূমিকাও লোপাট হয়ে গেছে। ওই যে বিধির কথা বললাম, সে বিধি লিপিটা প্রকাশিত হয়েছে প্রথমেই কি না এটা ধর্ষক, কি আজকে যে তুমি এতক্ষণ ধরে কথা বললে, ধর্ষক ধর্ষক একলা না আরো ছিল, একজন ধর্ষণ করেছে না আরো আরো অধিকজন ধর্ষণ করেছে, এই প্রশ্নে আবর্তিত হচ্ছে পুরো ঘটনার একদম। ব্যাপারটি। এখানে আমার প্রবল আপত্তি। কেন এখানে আবর্তিত হয়ে গেল? ওই বিধিকে এটাই সাব্যস্ত করে দিলেন যার কোনো কিছু দেখবার দরকার নয়, একজনই আসামি ধর্ষণ করেছে বলেই তো দিয়েছে, একজনই আসামি অপরাধী ধর্ষণ করেছে, সেই তার ফাঁসি হোক। আমি বলছি ফাঁসি হোক, বিধি বলে দিয়েছে। এই বিধিলিপি খণ্ডন করার কোনো উপায় আজকে বোধহয় পশ্চিমবঙ্গে কোথাও নেই, বিভিন্ন ক্ষেত্রে। এবং ঘুরতে এবার সিবিআই অসহায়, কারণ যা প্রমাণ ছিল সব লোপাট টোপাট করে দিয়ে ফুরফুরে মেজাজে এখন তিনি অতি সুসভ্য একটি দেশ বলে খ্যাত বিশ্বে, সেই দেশে তিনি বাণিজ্য করতে গেছেন। আর বাণিজ্য বরং এইরকম একটা অসহায় নিম্নবিত্ত পরিবারের মা বাবার একমাত্র সন্তান, অনেক কষ্টে মানুষ করেছিলেন, অনেক কষ্টে তাকে বড় করেছিলেন, তার হত্যাকাণ্ড ঘটে গেল, তাতে কার কি যায় আসে? বিধির কোনো যায় আসে? বিধি ঠিক বিধির জায়গাতেই রয়েছে। আজকে বাণিজ্য সব থেকে বড় কথা, বাণিজ্য থেকে বড় কথা আর কিছু নেই। মানুষের প্রাণটি গেল, এরকম একটি তরুণী চিকিৎসক, সম্ভাব্য ভালো চিকিৎসক, তার প্রাণটা নিয়ে নেওয়া হলো, কেড়ে নেওয়া হলো, তাতে তার কি যায় আসে? আমি এই প্রশ্নগুলো করি, নানান রকম কথা উঠতে পারে, বলতে পারে যে এরকম কেন আপনি বলছেন, কিন্তু এদিক থেকেও উনি তো প্রমাণ, বিধি তো প্রমাণই দিয়ে গেছেন, ফরমান তো দিয়েই গেছে। আর আইনজীবীরা কি করবে, আইনজ্ঞরা কি করবেন, বিচারকরা কি করবেন? যা ফরমান দেওয়ার তো দেওয়া হয়ে গেছে, সেই ফরমানটাকে এখন সাজাতে হবে। তো ঘুরে ফিরে যত দিন যাচ্ছে, আনিসুর রহমান বাবু দিনের হিসাব করে বললেন, আমি দিনের হিসাব রাখি না, কারণ জানতাম যে এরকমই হবে। 7 মাস কেন, 7 বছর 7 যুগ চলে গেলেও এর কোনো কিনারা হবে না, কারণ বিধি লিখন খণ্ডানো যাবে না এই রাজ্যে। এটাই হচ্ছে প্রধান কথা বলে আমার মনে হয়। বারবার একটা প্রশ্নের চারপাশে তুমিও ঘুরছো যে বিচার কি পাবে, ন্যায় বিচার কি পাবে? আমার হাসি পায় কথা শুনে। আচ্ছা, বিচার ন্যায় বিচার কথাটার মানে কি বলতো? আসল কথা তো অপরাধী কি ধরা পড়বে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে? সেটা তখন ধর্ষক হয়ে গেল, একজন না দুজন ধর্ষক, সেই নিয়ে চলছে কানাডা না কানা। এটা আমার কাছে মনে হয় মানে এত 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 মানুষ এরকম নিচে নেমে গেল যে মানুষের কাছে একটা প্রাণ এরকম পরিকল্পনা করে প্রাণটাকে বিদায় থেকে সরিয়ে দেওয়া, তাদের প্রাণে কোনো রকম ব্যথা বেদনা জাগে না। দিব্যি যেমন চালায়, দুদিন একটু রাস্তায় ঘোরাফেরা হলো, অভিযোগ এই প্রতিবাদ করা হলো, তারপর সব ভুলে যাবে। তো আমি মনে করছি যে এক ব্যক্তি একেবারে বিধির ভূমিকা নিয়ে ফেলেছে, এইটাতে আমি তাজ্জব হয়ে যাই। তার কোনো দায় নেই। আমাকে বলুন, দেশের মানুষ বলুন, দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, এই ঘটনাটা ঘটেছে সরকারি হাসপাতালে, স্বাস্থ্যের পরিষেবার সঙ্গে যুক্ত। এই ঘটনাটার কিনারা করার দায় প্রাথমিকভাবে ছিল পুলিশের, প্রাথমিক তদন্ত ইত্যাদি করা। তো সেই পুলিশও তার হাতে। তিনি তো কারোরই পরোয়া না করে বিধির হিসেবে ভূমিকা নিলেন, যে করেছেন যে আমি জানি, সে করেছে, জানোই যদি তাহলে তাকে কেন আটকালেন না? তাকে কি করে সিভিক পুলিশ, একজন সিভিক ভলেন্টিয়ার, তার ভূমিকা আমরা জানি, তারা কেমন ভূমিকায় নিয়োজিত হয়। কি করে সত্যি সত্যি যে প্রশ্নটা তুলেছ, হাসপাতালে ঢোকার অনুমতি পায় কেমন করে? আর নীরবে নিভৃতে একেবারে অত গভীর রাতে দিব্যি কাজটা সেরে ফেললো, আর এখন সেই নিয়ে জল ঘোলা করা হচ্ছে। সিবিআই কি আজকে নাটক করার কাজে লেগেছে?
তারা কি মঞ্চ সাজাবার কাজে লেগেছে? নাট্যকার, নাটকের কলাকুশলীরা মঞ্চ সাজায়, অভিনয় করেন। তারা শিল্প, শুধু শিল্প করেন না, তারা তার মাধ্যমে মানুষের মনে চেতনা জাগাতে চান, সঠিক চেতনা, আসল সত্যটাকে বুঝিয়ে দিতে চান। এক্ষেত্রে সিবিআই এর ভূমিকা আমরা কি দেখছি? মানুষ কেবল মজা পাবে, উপভোগ করবে, এই ধরনের একটা প্রহসন বা নাটক জমিয়ে তুলছেন, মঞ্চস্থ করেছেন একটা বিধিলিপিকে বাস্তব রূপ দেওয়ার জন্য। আমি এটাকে বিধিলিপিই বলছি, এ খণ্ডন করার কোনো উপায় আমাদের হাতে নেই। বিধি এখন অনেক অনেক আমাদের সীমার বাইরে চলাফেরা করছেন, ঘুরছেন। বিধি তো সবসময় আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকে, তিনিও তাই আছে দিব্যি। সেখানেও প্রশ্ন করা হলে, এটা বলেই শেষ করি, প্রশ্ন করেছে কিছু মানুষজন, সেখানে প্রশ্নকারীদের ভূমিকা নিয়েও সংবাদ মাধ্যমে বেশ মাথা ব্যথা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। প্রশ্ন তাকে করা হয়েছে এই নিহত চিকিৎসকের হত্যাকাণ্ড নিয়ে। তিনি তাতে কি প্রতিক্রিয়া, বিধি কি প্রতিক্রিয়া দিয়েছেন? এখানেও এরা রাজনীতি করতে এসেছে। রাজনীতি করার অধিকার ওই বিধির একলাই, এবং সেই রাজনীতিটা হত্যাকাণ্ডকে ধর্ষণ বানিয়ে দেওয়ার রাজনীতি। অথচ প্রশ্ন করলে তারা রাজনীতি করে, আর প্রশ্ন করা হয় যাকে, তিনি মনে করেন এখানে রাজনীতি করা হচ্ছে। এই তো যার বিদ্যার দৌড়, এই তো যার প্রতিপত্তির দৌড়টা আমি খুব উপলব্ধি করতে পারছি। সবার মুখ বন্ধ, হাত বন্ধ, সবকিছুই বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা বিধিই পারে, ওনাকে আজ থেকে আমি বিধি বলেই উল্লেখ করি।